নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। বাজার থেকে সবজি এনেছি, কিন্তু সবজিগুলো এখনো গুছায়নি, এইভাবে মেঝের মধ্যে ছড়িয়ে রেখেছি। দেখবে বাজারে সবজি বিক্রেতারা এই সবজির মধ্যে অল্প অল্প করে জল ছিটিয়ে সবজিগুলোকে হালকা হালকা ভিজিয়ে রাখে। বাইরের গরমে সবজিকে ফ্রেশ রাখার জন্য ওরা এরকম একটু একটু জল ছিটিয়ে রাখে। তো বাজার থেকে বাড়িতে আনার পর সঙ্গে সঙ্গে যদি সবজিগুলো ফ্রিজে রেখে দিই, তাহলে সেই জলশুদ্ধ সবজিগুলো খুব বেশি দিন ফ্রিজে ভালো থাকে না, পচতে শুরু করে। তাই কিছুক্ষণ এইভাবে ফ্যানের নিচে ছড়িয়ে রাখি, এতে সবজিগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর আলু, পেঁয়াজ, রসুন এগুলো তো ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না, তাই এগুলো তার বাস্কেটের মধ্যে গুছিয়ে রেখেছি। কাল একটি বিশেষ দিন, আর তার প্রিপারেশন আজকেই একটু করে রাখছি, কাজগুলোকে একটু এগিয়ে রাখা আর কি। এখানে আমি পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। একটা বক্স মানে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। আর তার সাথে আমি বেশ কিছু রসুন, গোটা রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে তার মাথাগুলোকে একটু করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। একসাথে অনেক রসুনের খোসা ছাড়ানো কষ্টকর ব্যাপার, সেই কারণে যদি রসুনের পরিমাণ বেশি হয়, এইভাবে মাথাটা কেটে আধ ঘন্টা মতো যদি জলে ডুবিয়ে রাখা হয়, তাহলেই দেখবে চট করে খোসাটা ছেড়ে যায়। এটা পরের দিনের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়ে স্নান করে পুজো সেরে নিয়েছি। আজ সকাল সকাল পুজো সেরে নেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন। আজ আমার ছেলের জন্মদিন, আর তার সাথে আমারও মাতৃত্বের জন্মদিন। 12 বছর পূর্ণ হলো আজ আমার মাতৃত্বের। তাই দিনের শুরুটাই করছি ভগবানের আরাধনা ও সন্তানের মঙ্গল কামনায়। যদিও মা বাবার কাছে সন্তানের মঙ্গল কামনার জন্য কোনো বিশেষ বা নির্দিষ্ট দিন থাকে না। প্রতিটি দিন আমরা সন্তানের মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। আসলে এই রকম বিশেষ দিনগুলোতে কাজের চাপ এবং পরিমাণ দুটোই অনেক বেশি থাকে, আর সেই কারণে সকালে ঘুম থেকে উঠে যদি স্নান সেরে পুজোটা সেরে নেওয়া হয়, তাহলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। কারণ পুজোটা শান্তির জায়গা। তোমার যদি পুজো পড়ে থাকে, তাহলে দেখবে বাকি কাজে কখনোই মন বসবে না, কারণ মাথাতে সবসময় ঘুরতে থাকবে যে পুজো করা বাকি আছে। শান্তি মনে ভক্তি ভরে পুজো সেরে নিলাম। এবার বাকি কাজ বাজে নামবো। স্নান পুজো যেহেতু হয়ে গেছে, তাই অনেক বড় একটা কাজও হয়ে গেছে। আর আমার এখন কোনো পিছুটানো থাকবে না যে এত বেলা হয়ে গেল, আমার স্নান হয়নি, পুজো হয়নি। শান্তি মনে এবার আমি বাকি কাজগুলোর দিকে মন দিতে পারবো। পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। এখন থেকে যদি কাজ শুরু না করি, তাহলে পরে অনেকটাই দেরি হয়ে যাবে সব কাজ শেষ করতে। তো প্রথমে জন্মদিনের প্রধান যে অঙ্গ বা অংশ, তা হলো আমাদের বাঙালিদের পায়েস, আর তারই প্রিপারেশন করছি। প্রথমে পায়েসটা তৈরি করে নেব, তারপর বাকি রান্নাগুলো পাশেই আস্তে আস্তে বসিয়ে দেব। দুধ আগে ফুটুক, কারণ বেশ অনেকটা পরিমাণে দুধ রয়েছে, তো ফুটতেও বেশ অনেকটাই সময় লাগবে। এদিকে হাজব্যান্ড সকালেই বাজারে গিয়ে মাটন কিনে এনেছে। আমিও স্নানে যাওয়ার আগে মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ম্যারিনেশন করে রেখে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর টক দই দিয়ে মাটন খুব ভালো করে মাখিয়ে রেখেছি। যত বেশি সময় ম্যারিনেশনে থাকবে, তত বেশি মাটন সফট এবং জুসি হবে। এদিকে এত কিছু কাজ বাজে নামার আগে নিজেকেও একটু চার্জ করে নেওয়া দরকার। ফুল এনার্জি নিয়ে কোমর বেঁধে রান্নায় নেমে পড়েছি। প্রথমেই ছেলের জন্য 5 রকমের ভাজা করব, তো তার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মেখে নেব। এই ভাজাগুলো শুধু আমার ছেলের জন্যই করছি, সেই জন্য সব কিছু ওই 2-4টে করেই রয়েছে। সবাই এত ভাজাভুজি খাবেও না। সবাই বলতে এই বাড়ির কজন, একদম
ঘরোয়াভাবেই ওর জন্মদিন হচ্ছে। প্রতিবার অনেক লোকজন নিয়ে বড় করে জন্মদিন করার পক্ষপাতী আমরা নই, তাই ওর বেশিরভাগ জন্মদিনগুলোই এভাবে ঘরোয়াভাবেই কাটে। কেটে রাখা সবজিগুলোতে নুন, হলুদ আর সামান্য চিনি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে পায়েসের জন্য যে দুধ বসিয়েছি সেটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে 2-3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো কিংবা ছোট এলাচ থেতো করেও দেওয়া যেতে পারে, তবে যেহেতু আমি আজ গুড়ের পায়েস বানাচ্ছি তাই এলাচ গুঁড়ো বা থেতো এলাচ দিচ্ছি না। অন্যদিকের বার্নারে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। একসাথে 2-3টে রান্না না করলে সময়ের মধ্যে শেষ করা মুশকিল হয়ে দাঁড়াবে। তো মুগের ডাল বানাবো, সেই জন্য কাঁচা মুগ ডাল এই শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তো ডালগুলোকে ওই হালকা করে ভাজবো। আর এদিকে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম, তা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চালটা দুধের মধ্যে মিশিয়ে নেব। দুধ খুব বেশি ঘন আমি করিনি, কারণ এর মধ্যে আমি মিল্ক মেড ব্যবহার করব, তাই ভালো মতো একবার ফুটে ওঠার পরই আমি চাল দিয়ে দিয়েছি। এবার চাল সেদ্ধ হতে হতে দুধ যতটা ঘন হবে আর কি। একই সাথে এদিকে যে ডাল ভাজছি সেটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে তলার দিকটা আবার বেশি লালচে হয়ে যাবে। যদিও লো ফ্লেমেই রয়েছে। মাছের পিসগুলো বেশ অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিন্তু তবুও বরফ ছাড়েনি দেখে এই গামলার মধ্যে পিসগুলো নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ এইভাবে জলের মধ্যে ভেজা থাকলেই একটা থেকে আরেকটা আলগা হয়ে আসবে। অন্যদিকে যে মুগের ডাল ভাজছিলাম সেটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, সাথে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু সর্ষে। ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম। চাটনির মধ্যে আমার ছেলে আম এবং টমেটোর চাটনিটাই বেশি পছন্দ করে। এখন যেহেতু আমের সময় তাই আমের চাটনিটাই করছি। আর তাছাড়া যেহেতু জন্মদিনটা ওর, তাই যা যা রান্না হবে সবই ওরই পছন্দের। ফোড়নের সাথে আম একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিলাম। আর চাটনির রঙটা যাতে সুন্দর আসে সেই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এই 1 মিনিট মতো নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢেকে রাখবো, এতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে যে পায়েস বসিয়েছি চলো তার খবর দেখি। চাল প্রায় অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটা কেন প্রায় 90% মতো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব মিল্ক মেড। পায়েসের মধ্যে যদি এরকম একটু মিল্ক মেড ব্যবহার করো তাহলে সেই পায়েসটা খেতেও খুব ভালো হয়। আর এক্সট্রা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এর মধ্যেই মিষ্টি রয়েছে। আর পায়েসটাও খুব সুন্দর ঘন হয়ে যায়, একটা সুন্দর গন্ধ আসে আর খুব সুন্দর স্বাদ হয়। ওদিকে জলে ভিজিয়ে রাখা মাছের পিসগুলো সব ছেড়ে গেছে, নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেব। আর এদিকে যেহেতু বলেছিলাম গুড়ের পায়েস করব, ফ্রিজে খেজুরের গুড় সংরক্ষণ করে রেখেছিলাম শীতের সময়, তো সেখান থেকে খেজুরের গুড় বার করে এবার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে ব্যবহার করছি, কারণ বলা তো যায় না যদি দুধ কেটে যায়। গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যেহেতু ভীষণ গরম রয়েছে তাই গুড় নিজেই গলে গিয়ে মিশে যাবে। আর এখন যতটা পাতলা দেখছো এটা ঠান্ডা হলে বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। আর খুব বেশি থকথকে পায়েস একদম পছন্দ করি না আমরা। জন্মদিনের প্রধান পায়েস তো হয়ে গেল, এবার 5 রকমের ভাজাও ভেজে নিয়েছি। বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। পাশাপাশি এদিকে কড়াইতে আমি মাছের মাথাটাও ভেজে নিয়েছি। মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, সেই কারণে মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকের বার্নারে দেখো মাটনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে।
কালকেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখেছিলাম, তা তোমরা আগেই দেখেছো। তো কখনোই পেঁয়াজ কুচি করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি না, সেটা উচিত নয়। তবে এইভাবে খোসা ছাড়িয়ে যদি ফ্রিজে রাখা হয় তাহলে এটি ক্ষতিকারক নয়। ওদিকে মশলার সাথে মাছের মাথাগুলো হালকা হালকা করে একটু ভেঙে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মাছের মাথা এবং মশলা একসাথে কষিয়ে নেওয়ার পর ভেজে সেদ্ধ করে রাখা মুগ ডাল এর মধ্যে দিয়ে দেব। আর এখানে মাটনের জন্য মশলা কষানো প্রায় কমপ্লিট। নর্মালি আমরা মাটনে যা যা মশলা ব্যবহার করি, পেঁয়াজ কুচি, তার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, জিরে ধনের গুঁড়ো, গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, টমেটো, আর তার সাথে অবশ্যই আমি ম্যারিনেশনে টক দই ব্যবহার করেছি। আজকে মাটনে আমি আলু ব্যবহার করছি না, আলু ছাড়া মাটনের ঝোল রান্না করছি। তবে একদম পাতলা টালটালে ঝোল হবে না, বেশ সুন্দর একটা মাখো মাখো ঝোল বানাবো। মশলার সাথে চলছে মাটন কষানোর কাজ। এদিকে মাছের মাথা দিয়ে রান্না করা মুগ ডাল তৈরি হয়ে গেল। একটা পাত্রে সম্পূর্ণ ডাল আটলো না, অন্য একটা পাত্রে রেখে দেব। আর এদিকে এখনও চলছে মাটন কষানোর কাজ। রান্নায় কষানোটা যত বেশি ভালো হবে সেই রান্নার স্বাদ তত বেশি ভালো আসবে। এদিকে কড়াইতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে বসিয়েছি। এটা আমি মাছের ঝোল রান্না করছি। তো কাতলা মাছের ঝোল রান্না করব, তবে একটু বিশেষ পদ্ধতিতে, মানে একটু স্পেশালভাবে। সেই কারণে সর্ষের তেলে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করছি। আর অন্যদিকে শিলে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। এই তিনটের পরিমাণ সম পরিমাণই রেখেছি। এদিকে পেঁয়াজগুলো দেখো ভাজতে ভাজতে তার রং হালকা পরিবর্তন হয়েছে। এখন নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো এর মধ্যে ঠিক এইভাবে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু কাঁচা, একদম ভাজা নয়। উপরে কেটে রাখা টমেটো দিয়ে ওই 2 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রেখেছি। আর 2 মিনিট পর ঢাকা খুলে মাছের প্রত্যেকটা পিস এইভাবে উল্টে দেব। এখন যদিও ভাঙার বিষয়টা নেই, কারণ একটা পিঠ এখনও যেহেতু নরম হয়নি, তাই মাছগুলো বেশ এখনও শক্ত শক্তই রয়েছে। পরের বার যখন উল্টাবো তখন খুব সাবধানে উল্টাতে হবে। সবগুলো পিস তো উল্টে দিয়েছি, এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 2 মিনিট মতো রাখবো। সম্পূর্ণ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি না। যদি এই মাছের রেসিপি তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল সম্পূর্ণ তৈরি। তবে সর্ষে পোস্ত দিয়ে সাধারণ নিয়মে নয়, একটু অন্যরকমভাবে ঝোলটা তৈরি করেছি। রান্নাবান্না সব কমপ্লিট। এবার সাজিয়ে গুছিয়ে আমার ছেলেকে খেতে বসিয়েছি। আজকে ওর জন্মদিনে ওর পছন্দের খাবারগুলোই রান্না করার চেষ্টা করেছি। প্রথমে সাদা ভাতের সাথে 5 রকমের ভাজা, তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছ, সর্ষে পোস্ত, খাসির মাংস, আমের চাটনি, ওর পছন্দের লাল মিষ্টি বা গোলাপ জামুন, পছন্দের ক্ষীর, দই, আইসক্রিম, চকলেট আর ওর প্রিয় ফল। এমনিতে ও হাত দিয়েই খায়, তবে যেহেতু আজ ওর জন্মদিন, তাই জন্মদিনের দিন প্রথম গ্রাস আমি ওর মুখে তুলে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন সন্ধেবেলা কাটা হবে কেক, আর এই হলো ওর এবারের জন্মদিনের গিফট।
তবে কেক কাটার আগে আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে যা হয়, ধান দুর্গু সহযোগে আশীর্বাদ এবং মুখে পায়েস দিয়ে মঙ্গল কামনা। তোমরা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে ও অনেক ভালো মনের একজন মানুষ হয়। আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওতে কিছু যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।